কিরে রামু, গ্রামের মানুষদের থেকে খাজনা ওঠানোর কাজ কত দূর? আর বলবেন না মোড়ল সাহেব, একটা লোকও খাজনা দিচ্ছে না। আমার গ্রামে থাকবে আর খাজনা দেবে না, এটা কেমন কথা? আমি তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করেছি মোড়ল সাহেব, কিন্তু কিছুতেই কিছু হয় না। কেউ একটা টাকাও খাজনা দিতে চায় না। অনেক ভালো ভালো বলে ফেলেছিস, এবারে গ্রামের মানুষরা আমার খারাপ রূপ দেখবে। এবার আপনি কি করবেন মোড়ল সাহেব? আমি নিজে গিয়ে ওদের কাছে খাজনা চাইব, দিলে ভালো, না দিলে জমির সব ফসল কেড়ে নেব আর কঠিন শাস্তিও দেব। হ্যাঁ, সেটাই ভালো হবে। গ্রামের মানুষ এবার বুঝুক মোড়ল সাহেবের কথা অমান্য করলে কি পরিণতি হতে পারে। চল, দেরি না করে এখনই বেরিয়ে পড়ি। মোড়ল সাহেব তার চাকর রামুকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এই গ্রামে মোহন নামে খুবই গরিব এক কৃষক বাস করত। স্ত্রী মনিকা ও একমাত্র মেয়ে মিনুকে নিয়ে তার ছোট্ট সংসার। কি গো মনিকা, কোথায় গেলে গো? তাড়াতাড়ি বাইরে এসো। কি হলো? হঠাৎ সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি করছো কেন? চিৎকার কি আর এমনি এমনি করছি গো মনিকা, মোড়ল সাহেব খাজনা আদায় করার জন্য পুরো পাগল হয়ে আছেন। তো তাতে কি হয়েছে? তুমি আমাদের খাজনা দিয়ে দাওনি? কিভাবে দেব বলো তো মনিকা? আমাদের সমস্ত ফসল তো জমিতে, হাতে তো একটা টাকাও নেই যে সেখান থেকে খাজনাটা পরিশোধ করব। সর্বনাশ! তাহলে এখন উপায়? শুনলাম মোড়ল সাহেব খাজনা আদায় করার জন্য গ্রামের বাড়িতে বাড়িতে যাচ্ছেন। খাজনার টাকা না পেলে জমির সব ফসল কেড়ে নিয়ে যাচ্ছে, সাথে দিচ্ছে কঠিন শাস্তিও। তার মানে তো মস্ত বড় বিপদ অপেক্ষা করে আছে। তাই তো বলছি, আমাদের এখনো খাজনা দেওয়া হয়নি, তার উপর ফসলগুলো মাঠে আছে। এই মুহূর্তে মোড়ল সাহেব এসে পড়লে আমরা একটা ফসলও রক্ষা করতে পারবো না। তাহলে তো এখনই ফসলগুলোকে কেটে তাড়াতাড়ি ঘরে তুলতে হয়। হ্যাঁ, এজন্যই তো তোমাকে সেই কখন থেকে ডাকাডাকি করছি। তাড়াতাড়ি ঘর থেকে বস্তাটা বের করে দাও, আমি জমিতে গিয়ে এখনই কাজে লেগে পড়ি। কিন্তু সকাল থেকে তো তুমি কিছুই খাওনি, এভাবে খালি পেটে কাজ করতে পারবে না। আমি বরং তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি, খাবার খেয়ে তারপরে কাজে যাও। না গো না, এখন খাবার খাওয়ার একদমই সময় নেই। মোড়ল সাহেব এসে পড়লে সর্বনাশ হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি ঘর থেকে বস্তাটা বের করে দাও। মনিকা মোহনের কথা মতো ঘর থেকে বস্তাটা বের করে দিতেই মোহন দ্রুত পায়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এদিকে মোড়ল আর তার চাকর রামু গ্রামের রতনের বাড়িতে দাঁড়িয়ে আছে। ক্ষমা কইরা দিন মোড়ল সাহেব, এমন ভুল আর কোনোদিনও হইব না। এরপর থাইকা আমি সব সময় সময় মতো খাজনা দিয়ে দেব। এখন তো এসব কথা বললে কাজ হবে না। আমি অনেক ভালোই কথা বলেছি, কিন্তু এখন আর সময় নেই। কি কইরা এতগুলো টাকা খাজনা দিমু বলুন তো মোড়ল সাহেব? এই বছর একটা ফসলও হয়নি, এমনিতেও সারা বছর না খাইয়া মরতে হইব। তোর এসব উল্টা পাল্টা কথা শোনার সময় মোড়ল সাহেবের নেই। তাড়াতাড়ি খাজনার টাকা বের কর, না হলে এখনই কঠিন শাস্তি পেতে হবে। আপনি বরং আমারে শাস্তি দিন মোড়ল সাহেব, আমার কাছে একটা টাকাও নাই যা দিয়া আমি আপনার খাজনার টাকা পরিশোধ করবো। তাহলে তাই হোক রামু, এই রতনকে ঘাট ধরে নিয়ে আয়। সময় মতো খাজনা না দেওয়ার শাস্তি কি হতে পারে তা আজকে ওকে হাতে নাতে দেখিয়ে দেব। মোড়লের কথা মতো রামু রতনের ঘাট ধরে পুকুর পাড়ে নিয়ে আসে। প্রচণ্ড শীতে আর শাস্তি পাওয়ার ভয়ে রতন কেঁদেই ফেলে। কইরে রামু, এই বেটা রতনকে এখনই ঘাট ধাক্কা দিয়ে এই ঠান্ডা জলের ভেতরে ফেলে দে। মোড়ল সাহেব, এই প্রচন্ড শীতের ভিতরে দয়া কইরা আমার এত বড় শাস্তি দিবেন না, আমি যে একেবারে মইরা যামু। তুই মরলি কি বাঁচলি এটাতে আমার কোনো যায় আসে না, শাস্তি তোকে পেতেই হবে। কিরে রামু, এখনো বসে আছিস কেন? মোড়ল সাহেব বলতে না বলতেই
এবারে রামু ধাক্কা দিয়ে রতনকে একেবারে পুকুরের মাঝখানে ফেলে দেয়। বেচারা রতন প্রচণ্ড শীতে একেবারে কাঁপতে থাকে। এদিকে মোহনের ছোট মেয়ে মিনু একটু পরে বাড়ির বারান্দায় এসে দাঁড়ায়। মা, বাবা কোথায় গেছে? কোথাও দেখতে পাচ্ছি না যে। তোর বাবা জমিতে ফসল কাটতে গিয়েছে। তাড়াতাড়ি ফসলগুলোকে ঘরে তুলতে না পারলে সব ফসল মোড়ল সাহেব কেড়ে নিয়ে যাবে। মা, আমাদের মোড়ল সাহেব এত খারাপ মানুষ কেন? আমাদের এত দুঃখ কষ্ট একটুও বোঝে না। কি করবি বল মা, সব মানুষ তো একরকম হয় না। এখন তাড়াতাড়ি ফসলগুলো কেটে বাড়িতে নিয়ে আসতে পারলেই হলো। আজকে যা শীত পড়েছে, ভাগ্যিস রোদটা উঠেছিল, এজন্য রোদে বসে ফসল কাটতে পারছি। তা না হলে তো শীতে খুবই খারাপ অবস্থা হয়ে যেত। হাতে একদমই সময় নেই, খুব তাড়াতাড়ি ফসলগুলো কেটে ঘরে তুলতে হবে। না জানি মোড়ল সাহেব আবার কখন চলে আসে। ঠিক এই সময়ে জমির পাশের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল নীতিশ। গ্রামের মধ্যে নীতিশ ছিল খুবই খারাপ আর স্বার্থপর স্বভাবের মানুষ। সব সময় কিভাবে অন্যকে বিপদে ফেলা যায় এই চিন্তাই তার মাথায় ঘুরত। বাহ বাহ, মোহনের মাথায় তো বেশ বুদ্ধি আছে। খাজনার টাকা পরিশোধ করেনি বলে মোড়ল সাহেব এসে জমির ফসল কেড়ে নিতে পারে। এই জন্য মোড়ল সাহেব আসার আগেই সব ফসল ঘরে তুলে নিতে চাইছে। কিন্তু আমি থাকতে তো এটা কোনোদিন সম্ভব হতে পারে না। মোড়ল সাহেব, আপনি এখনো এখানে? ওদিকে তো ঘটনা পুরোপুরি উল্টো পাল্টে দিচ্ছে। কেন রে, কি হয়েছে আবার? কে আবার ঘটনা উল্টে পাল্টে দিল? তার কি বলবো, খাজনার টাকা পরিশোধ করেনি মোহন, তাই আপনি ওর ফসল কেড়ে নিতে পারেন। এই জন্য আপনি যাওয়ার আগেই সব ফসল কেটে ঘরে তোলার চেষ্টা করছে। ও, এই ব্যাপার। তা চল তো দেখি তাড়াতাড়ি, দেখি কেমন করে আমার চোখ ফাঁকি দিতে পারে। এদিকে মোহন তখন জমির প্রায় সব ফসল কেটে ফেলেছে। ঠিক এই সময় জমিতে এসে হাজির হয় মোড়ল সাহেব। কিরে মোহন, তোর ফসল কাটা কত দূর? এ কি মোড়ল সাহেব, আপনি এখানে? কেন রে, কি ভেবেছিলি আমি আসার আগেই সব ফসল কেটে ঘরে তুলে নিয়ে যাবি, আর আমি কিছুই বুঝতে পারবো না? কত বড় সাহস, একবার চিন্তা করে দেখুন মোড়ল সাহেব। আপনার গ্রামে থাকে আর আপনাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে। বিশ্বাস করুন মোড়ল সাহেব, এমন কোনো ব্যাপার না। ফসলগুলো পেকে গিয়েছিল, এই জন্য আমি কাটছিলাম। তাহলে শুধু শুধু কথা না বাড়িয়ে তাড়াতাড়ি মোড়ল সাহেবকে খাজনার টাকাটা দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, অনেক বাজে কথা হয়েছে। এখন তাড়াতাড়ি আমার খাজনার টাকা পরিশোধ করে দে। বিশ্বাস করুন মোড়ল সাহেব, আমার হাতে একটা টাকাও নেই। এই ফসল বিক্রি করে যে টাকা পাবো, সেখান থেকে আমি আপনার খাজনার টাকা পরিশোধ করে দেব। যা বোঝার আমি তা বুঝে গেছি। রামু, তুই এক্ষুনি জমির সব ফসল নিয়ে নে। মোড়ল সাহেব, দয়া করুন, আমার সাথে এমন অবিচার করবেন না। আমি তো বললাম আপনার সব টাকা আমি পরিশোধ করে দেব। আমাকে শুধু 2টা দিন সময় দিন। মোড়ল সাহেব যখন একবার বলে দিয়েছেন, তখন আর কোনো দেরি করা চলবে না। এক্ষুনি আমি সব ফসল নিয়ে নেব, তুই সরে যা। মোহনের তখন আর কিছুই করার রইল না। সে জমির পাশে বসে কাঁদতে থাকলো। আর এদিকে রামু জমির সব ফসল বস্তায় ভর্তি করে নিয়ে চলে গেল। রাগে দুঃখে মোহন বাড়িতে ফিরে আসে। কি গো, তোমার কি হয়েছে? তুমি তুমি কাঁদছো কেন? আর তোমার তো ফসল নিয়ে আসার কথা, খালি হাতে ফিরে এলে কেন? আমাদের সর্বনাশ হয়ে গেছে গো মনিকা। সব ফসল কেটে প্রায় তুলেই ফেলেছিলাম, ঠিক এই সময় মোড়ল সাহেব এসে আমাদের সব ফসল কেড়ে নিয়ে গেছে গো। হায় হায় রে, এখন আমাদের কি হবে? সারাটা বছর আমরা কিভাবে কাটাবো? হাতেও তো একটা টাকা নেই যা দিয়ে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে পারবো।
আমি আর কিছুই বুঝতে পারছি না গো মনিকা। আমাদের সব শেষ। মনে হচ্ছে এখন আমাদের পথে বসতে হবে। ঠিক এই সময় মিনু একটা ঝুড়িতে করে বেশ কিছু ধান নিয়ে বাইরে থেকে উঠোনে। বাবা, দেখো দেখো, ফসল কেটে নিয়ে যাওয়ার পরে ফাঁকা জমি থেকে আমি কতগুলো ধান পেয়েছি। একেবারে আমার ঝুলিটা ভরে গেছে। তাই তো দেখছি রে মা, কিন্তু এইটুকু ফসল দিয়ে আমরা কি করব? আমাদের এর চেয়ে অনেক বেশি ফসল ওই মোড়ল সাহেব কেড়ে নিয়ে গেছে। কি বলছো মা তুমি? হ্যাঁ রে মা মিনু, তোর মা ঠিকই বলছে। সব ফসল হারিয়ে আমরা এখন নিরুপায় হয়ে গেছি। একটা টাকা আয় রোজগার নেই, কিভাবে সংসার চলবে বলতো মা? বাবা, এই ধানের চালগুলো করে আমরা রাতের বেলা ভাপা পিঠা তৈরি করতে পারি। শীতের রাতে ভাপা পিঠা বিক্রি করলে অনেক টাকা রোজগার করা যাবে। কথাটা কিন্তু খুব একটা খারাপ বলেনি আমাদের মেয়ে। এই কাজটা আমরা খুব সহজেই করতে পারি। হ্যাঁ মা, আমি যে জমি থেকে এই ধানগুলো গুলিয়ে নিয়ে এসেছি, সেখানে আরো অনেক ধান পড়ে আছে। তাহলে আর দেরি কেন? চলো এখন থেকে কাজে লেগে পড়ি। ধানগুলো কুড়িয়ে আজকে রাত থেকেই পিঠা বানিয়ে বিক্রি করা শুরু করব। যেমন বলা তেমন কাজ। সারাদিনে ধান কুড়িয়ে রাতের বেলা সেই ধানের চাল গুঁড়ো করে পিঠা বিক্রি করতে শুরু করে। প্রচণ্ড শীতের ভেতরে মোহনের বাড়িতে ভাপা পিঠার বেচাকেনা খুব জমজমাট হয়ে ওঠে। এদিকে এই খবর বাতাসের আগে ছড়িয়ে পড়ে নীতিশের কানে। সে তাড়াতাড়ি এই কথাটা জানাতে মোড়লের বাড়িতে ছুটে যায়। কি বলছিস রে নীতিশ? তার মানে ওই মোহন এখন ভাপা পিঠা বিক্রি করা শুরু করেছে? তাহলে এতগুলো চাল কোথায় পেল? আমিও তো এই কথাটাই বলছি মোড়ল সাহেব। আপনি তো সব ফসল কেড়ে নিলেন, তাহলে চালগুলো কোথায় পেল? মোড়ল সাহেব, আমার মনে হয় নিশ্চয় সব ফসল আপনাকে দেয়নি, কিছু ফসল আগে থেকেই লুকিয়ে রেখেছিল। আচ্ছা, তাহলে তো এবারে আমাকে কিছু একটা করতেই হবে। চল তো সবাই ওর বাড়িতে। এদিকে পিঠা বিক্রি করে মুহূর্তের ভেতর মোহনের হাতে অনেক টাকা জমে যায়। এতে মিনুর খুশি তখন দেখে কে। বাবা, দেখলে তো, আমার কথা মতো কাজ করলে এখন আমাদের কত টাকা রোজগার হয়ে গেল। হ্যাঁ রে মা, হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি। তুই সত্যি আমার জন্য ভাগ্যবতী। আমাদের আরো কিছু পিঠা বানাতে হবে। মনে হচ্ছে আরো কিছু মানুষ পিঠা কিনতে আসতে পারে। হ্যাঁ, তাহলে দেরি না করে তাড়াতাড়ি আরো কিছু পিঠা বানিয়ে ফেলো। কিছুক্ষণের ভেতর মোহন আর মনিকা আরো বেশ কিছু পিঠা বানিয়ে ফেলে। ঠিক এই সময় মোড়ল তার সাঙ্গপাঙ্গ নিয়ে এসে মোহনের বাড়িতে উপস্থিত হয়। কি রে মোহন, বেশ তো আমাকে ফাঁকি দিয়ে কিছু ফসল লুকিয়ে ফেললি। এখন সেই ফসলগুলো দিয়ে দিব্যি ভাপা পিঠা বানিয়ে বিক্রি করছিস? এ কি বলছেন মোড়ল সাহেব? আপনি তো আমার সব ফসলই কেড়ে নিয়ে গেলেন, আমি তো একটাও নিতে পারিনি। হয়েছে হয়েছে, এখন আর মিথ্যে কথা বলতে হবে না। মোড়ল সাহেবকে তুই ভালো করে ঠকানো শিখে গিয়েছিস, তাই না রে মোহন? বিশ্বাস করো নীতিশদা, আমি মোড়ল সাহেবকে একটুও ঠকানোর চেষ্টা করছি না। এই ফসলগুলো আমরা কেটে নেওয়া ফসলের খোলা জমি থেকে কুড়িয়ে এনেছি। তোর এসব বাজে কথা শোনার সময় নাই, তাড়াতাড়ি আমাদের সবাইকে পিঠা দে। মনিকা, তাড়াতাড়ি মোড়ল সাহেবদের গরম গরম ভাপা পিঠা দাও। মোহনের কথা মতো গরম গরম পিঠা তুলে মোড়ল সাহেবকে দেয় মনিকা। প্রচণ্ড শীতের রাতে এই গরম পিঠা বেশ মজা করে খেতে থাকে ওরা। খাওয়া শেষ করে মোড়ল বলে, শোন, অনেক পিঠা বিক্রি করেছিস, আর না, আগামীকাল যদি আবার পিঠা বিক্রি করার কথা শুনি তবে কিন্তু তোর বাড়ি ঘর সব কেড়ে নেব। এ আপনি কি কথা শোনালেন মোড়ল সাহেব? আপনি আমার ফসল কেড়ে নিয়েছেন, এখন এই কাজটুকুও যদি কেড়ে নেন তাহলে আমি কিভাবে বেঁচে থাকবো বলুন? মোড়ল সাহেব যখন একবার আদেশ দিয়েছেন তখন তোকে এটা মানতেই হবে। তুই বাঁচিস নাকি মরিস এটা আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে মোড়ল সাহেব,
আমরা আর কাল থেকে ভাপা পিঠা বিক্রি করব না। এখন তাহলে আপনি এই পিঠাগুলোর দাম পরিশোধ করে দিন। মোড়ল সাহেব, মোহন এইসব কি কথা বলে? আপনি পিঠা খেয়েছেন, আবার আপনার থেকে দাম চায়? মোহনের অনেক সাহস বেড়ে গেছে। শোন মোহন, তুই একটা টাকাও পাবি না। আমরা তোর পিঠার দাম পরিশোধ করব না। তুই যা পারিস কর গিয়ে। কথাটা বলা মাত্র এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। মোড়ল নীতিশ আর রামুর মুখে হঠাৎ করে লাল দাগে ভরে গেল। প্রচণ্ড যন্ত্রণায় তিনজনই ছটফট করতে লাগলো। মোড়ল সাহেব, আমাদের কি সর্বনাশ হয়ে গেল! সারা শরীর জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। আমারও তো একই অবস্থা মোড়ল সাহেব, কিছুই বুঝতে পারছি না কি থেকে কি হয়ে গেল। আমি বেশ ভালো করে বুঝতে পেরেছি, এ যাবৎ আমরা যা করেছি সবকিছুই ভুল। এমনটা করা আমাদের ঠিক হয়নি। এর শাস্তি আমরা এখন পাচ্ছি। মোড়ল সাহেব, এখন আমাদের কি হবে? এই কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না, কিছু একটা করুন। মোহন, মনিকা, তোমরা আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা এতদিন তোমাদের সাথে অন্যায় করেছি। একমাত্র তোমরা ক্ষমা করে দিলেই হয়তো আমাদের এই কষ্ট লাঘব হবে। বিশ্বাস করুন মোড়ল সাহেব, আমরা আপনাদের কোনো অভিশাপ দেইনি। আমরা তো কেবল আপনার আদেশ মেনে চলেছি। আমার সব আদেশ আমি তুলে নিলাম। রাতের ভেতর তোমার সব ফসল তোমার বাড়িতে পৌঁছে যাবে। শুধু তাই নয়, গ্রামের প্রতিটা গরিব মানুষ তাদের ফসল ফিরে পাবে। এটাই তোমাদের প্রতি আমার প্রায়শ্চিত্ত। মোড়ল এবারে তার কথা মতোই কাজ করলো। গ্রামের গরিব মানুষের মুখে আবারও হাসি ফুটে উঠল। কিছুদিনের ভেতরেই মোড়ল নীতিশ আর রামুর শরীর থেকে সমস্ত যন্ত্রণা গায়েব হয়ে গেল। গরিব দুঃখীদের সাথে মিলে মিশে এরপর মোড়ল সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।